আওয়ামী লীগ টিকে থাকার 5টি হাতিয়ার, অর্থাৎ যে 5টি হাতিয়ারের মাধ্যমে বা যে 5টি শক্তির মাধ্যমে আওয়ামী লীগ টিকে থাকবে এবং এই দলকে শেষ করা সম্ভব না, যতই চেষ্টা করেন না কেন। হয়তো আপনি মনে করতেছেন যে এখন আওয়ামী লীগের কোনো জনপ্রিয়তা নেই, আস্তে আস্তে কিন্তু হয়ে যাবে। দেখেন, জাস্ট একটু উদাহরণ দেব। 5ই আগস্টের আগে, মানে যখন জুলাই আন্দোলন চলে, সেই সময় সমন্বয়করা যে বাংলাদেশে কি পরিমাণ জনপ্রিয়তা ছিল তাদের, আপনারা দেখেছেন। কিন্তু 5 তারিখের পরেও তাদের জনপ্রিয়তা ছিল, কিন্তু সেই জনপ্রিয়তা এখন আছে কিনা একটু বিবেক দিয়ে চিন্তা করেন তো, এখন কিন্তু নাই। তো সুতরাং সময়ের সাথে সাথে সবকিছুর কিন্তু পরিবর্তন ঘটে। তো আওয়ামী লীগকে যে কারণে শেষ করা যাবে না, বা যেই হাতিয়ারের মাধ্যমে আওয়ামী লীগ টিকে আছে, তার 1 নম্বর হাতিয়ারটা হচ্ছে আওয়ামী লীগের যে বড় বড় লিডার বা নেতা, এরা সব সেফ জোনে আছে। তো আপনি আওয়ামী লীগ নেতারা যারা মাথা, সেই মাথাগুলো কিন্তু এখন দেশের বাইরে, একজনও কিন্তু অ্যারেস্ট হয় নাই। তো যে সমস্ত মাতারা এই আওয়ামী লীগকে চালাতো, তারা দেশের বাইরে। তো আপনি এই দেশে যারা আছে ছোট ছোট চুনোপুটি পাতি নেতা, এদেরকে ধরে আপনি কি করবেন? মানে এদেরকে শেষ করে দিয়ে যদি আপনি মনে করেন যে আওয়ামী লীগ শেষ, আপনার মতো বোকা পৃথিবীতে মনে আর খুঁজে পাওয়া যাবে না। এইটা হচ্ছে 1 নম্বর কারণ, যে আওয়ামী লীগের যে সমস্ত নেতারা আছে তারা কিন্তু এখন সব সেফ জোনে। এরপরে আওয়ামী লীগ টিকে থাকার 2 নম্বর যে হাতিয়ার, সেটা হচ্ছে, আপনারা জানেন যে টাকা থাকলে পারে সব হয়, শুধুমাত্র মানুষের জীবন দেওয়া ছাড়া। তো এই টাকা, আওয়ামী লীগের যে সমস্ত নেতা আছে, বড় বড় লিডার আছে, এরা কিন্তু বহুত টাকার মালিক, কোটি 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 হাজার কোটি টাকার মালিক। তো একটা মানুষকে শেষ করতে হলে পারে সেই মানুষটাকে আগে অর্থনৈতিক দিক থেকে পঙ্গু করে দিতে হয়। অর্থনৈতিকভাবে যদি আপনি কোনো মানুষকে পঙ্গু করতে না পারেন, তাহলে তার সঙ্গে আপনি পারবেন না, তার সঙ্গে কিন্তু আপনি পারবেন না। তো সুতরাং আওয়ামী লীগের এইটা আছে 2 নম্বর একটি হাতিয়ার। অর্থনৈতিক দিক থেকে আওয়ামী লীগের বহু প্রতিষ্ঠান কিন্তু বাংলাদেশে আছে, অনেক প্রতিষ্ঠান, যেই সমস্ত প্রতিষ্ঠান আওয়ামী লীগের আয়ের উৎস। তো এই প্রতিষ্ঠান যতদিন পর্যন্ত থাকবে, তাদের অর্থের কোনো অভাব হবে না। বাংলাদেশ আওয়ামী লীগ টিকে থাকার 3 নম্বর যে হাতিয়ার, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগের অবদান অনেক বেশি। এখন দেখেন, আপনি আওয়ামী লীগকে বাংলাদেশের ইতিহাস থেকে যদি আপনি মুছে দিতে চান, আপনি কিন্তু পারবেন না। আমার কথা কিন্তু রাগ করবেন না, আমি কিন্তু একেবারে স্টেট পয়েন্টে কথা বলছি, যে আপনি যদি বাংলাদেশের 71-এর মুক্তিযোদ্ধার ইতিহাস যদি আপনাকে লিখতে হয়, এই ইতিহাস যদি কাউকে পড়াতে হয়, ইতিহাস সম্পর্কে আপনাকে বলতে হয়, সেই ইতিহাসের মধ্যে আপনি পাবেন জয় বাংলা স্লোগান, সেই ইতিহাসের মধ্যে আপনি পাবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা, সেই ইতিহাসের মধ্যে আপনি পাবেন বাংলাদেশ আওয়ামী লীগ দলকে। তো এই জয় বাংলা স্লোগান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগ, এই 3টা বাদ রেখে আপনি বাংলাদেশের ইতিহাস লিখতে পারবেন না। যদি আপনি লেখেন, সেই ইতিহাস গ্রহণযোগ্য হবে না, সেটা হবে ত্রুটিপূর্ণ ইতিহাস। তো সুতরাং এই যে ইতিহাসের যে দাপটটা, এই দাপটটা কিন্তু দখল করে আছে বাংলাদেশ আওয়ামী লীগ। তো সুতরাং যেহেতু আপনি বাংলাদেশের ইতিহাসকে মুছতে পারবেন না কোনোদিন, তো সুতরাং এই আওয়ামী লীগ নামটাও আপনি মুছতে পারবেন না। ইতিহাস এবং বাংলাদেশ আওয়ামী লীগ একে অপরের সাথে সম্পূরক। এরপরে আওয়ামী লীগের টিকে থাকার 4 নম্বর যে হাতিয়ার, সেটা হচ্ছে, দেখেন, আওয়ামী লীগ তাদের যে শাসনামল ছিল, এই শাসনামলে অনেক দুর্নীতি করেছে, এটা সত্য কথা, এটা অকপটে সবাই স্বীকার করবে। পাশাপাশি তারা যে উন্নয়ন করেছে, এটাও আপনাকে স্বীকার করতে হবে। আমরা বিগত সময়ের যে সরকারগুলি বাংলাদেশে ছিল, সেই সরকারের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, সেখানে দেখবো যে বাংলাদেশ এর আগে 3 থেকে 4 বার 5 বার কিন্তু দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, কিন্তু সেই সময় বাংলাদেশে কোনো চোখে পড়ার মতো কোনো উন্নয়ন আমরা কিন্তু দেখি নাই। কিন্তু আওয়ামী লীগের সময়ে যেমন দুর্নীতি আমরা দেখেছি, প্লাস উন্নয়ন আমরা দেখেছি। এই যে পদ্মা সেতুর কথা যদি আমি বলি, একমাত্র দক্ষিণ এবং পশ্চিম অঞ্চলের মানুষজন তারা খুব ভালো করে জানে যে একটা পদ্মা সেতু তাদের জীবনের মোড়কে পরিবর্তন করে দিয়েছে। কত মা তার সন্তানকে নিয়ে ফেরিঘাটে আটকে আছে 6 ঘন্টা 7 ঘন্টা করে, ফেরি কুয়াশায় জ্যাম, ফেরি ছোটে না। কত স্বামী তার স্ত্রীকে নিয়ে, স্ত্রী তার স্বামীকে নিয়ে এই পদ্মা পাড়ে দিয়ে কত ভোগান্তি, কত মানুষ পদ্মা পাড়ে লাশ হয়ে চলে গেছে। তাদের জীবনে যে একটা সেতু কতটা ইম্পর্টেন্ট ছিল, এটা কল্পনা করা যাবে না। সেই সেতু বাংলাদেশ আওয়ামী লীগ সরকার কিন্তু তৈরি করে দিয়েছে। তো সুতরাং একটা মুমূর্ষু রোগী যখন পার হবে ওই সেতুর উপর দিয়ে, যখন আপনি ধরেন অসুস্থ, আপনি অ্যাম্বুলেন্সে করে যখন এই সেতুর উপর দিয়ে যখন অ্যাম্বুলেন্সটা যাবে, তখন কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের কথা আপনার মনে পড়বে যে এই সেতুটা আওয়ামী লীগের অবদান। আজকে ঢাকার এক মাথা থেকে আরেকটা মাথায় যাইতে সময় লাগতো কত জানেন? 2 ঘন্টা। আমি যদি এই যে মতিঝিল থেকে একেবারে ওই হচ্ছে দিয়াবাড়ি যাই বা উত্তরায় যাইতে আমার বহুত সময় লেগে যায়, কিন্তু 1.5 ঘন্টা 2 ঘন্টা যদি জ্যাম থাকে তো কোনো কথাই নাই। সেই পথ 30 থেকে 40 মিনিটে আপনি এখন পাড়ি দিচ্ছেন। এটা কার অবদান? এটা কিন্তু আওয়ামী লীগের অবদান। এরপরে সর্বশেষ 5 নম্বর আওয়ামী লীগ যে হাতিয়ারের মাধ্যমে টিকে আছে, সেটা হচ্ছে সেকুলার পন্থী। দেখেন, বাংলাদেশে একটা বিরাট পরিমাণ একটা সংখ্যাগোষ্ঠী আছে যারা সেকুলার, মানে একেবারে ধর্ম নিরপেক্ষ অসাম্প্রদায়িক মানুষ, এবং যাদেরকে বলা হয় বামপন্থী। আবার কেউ কেউ মধ্যপন্থী, তারাও কিন্তু আওয়ামী লীগ করে। বামপন্থী, সেকুলার, অসাম্প্রদায়িক মানুষ, এরা কিন্তু এই আওয়ামী লীগ দলটাকে অনেক পছন্দ করে।
এই হিসাবে যে আওয়ামী লীগ থাকাকালীন আমরা সব ধরনের সুবিধা পাই, আওয়ামী লীগ থাকাকালীন আমরা যা ইচ্ছা তাই করতে পারি, অর্থাৎ পশ্চিমা যে কালচারটা আছে না, পশ্চিমা কালচারের সাথে একেবারে মিলে যায়, আমার কোনো বার্ডেন থাকে না। তো এই কারণে কিছু কিছু সেকুলার মানুষ, একটা বিশাল একটা অংশ আছে সেকুলারদের, এই সেকুলারদের একটা বিশাল অংশ এই কারণে আওয়ামী লীগকে পছন্দ করে, যে তারা মনে করে আওয়ামী লীগ সরকার যদি বাংলাদেশে থাকে তাহলে পরে আমি আমার ব্যক্তি জীবনে পূর্ণ স্বাধীনতা আমি লাভ করতে পারবো, অর্থাৎ আমার ব্যক্তি জীবনে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ, কোনো সামাজিক হস্তক্ষেপ, কোনো ধর্মীয় হস্তক্ষেপ আমার রাজনৈতিক জীবনে, আমার ব্যক্তিগত জীবনে আসবে না। তো এই যে পাঁচটা যে হাতিয়ার, এই পাঁচটি হাতিয়ারের মাধ্যমে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ টিকে থাকবে এবং এইটার মাধ্যমেই তারা হয়তো ভবিষ্যতে কামব্যাক করতে পারে। আগের সরকারই ভালো ছিল, আগের সরকারকে আমাদের ফিরিয়ে দেন এবং আমরা শেখ হাসিনাকেই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই। অন্যদিকে এখন আসুন মেন টপিকে যাই। মেন টপিক হচ্ছে আপনার বিপিনুর 1 ঘন্টা কিংবা 1 দিনের সময় বেঁধে দিলেন আপনার ডক্টর ইউনূসকে পদত্যাগ করতে হবে, না হলে আপনার ডক্টর ইউনূসের কিংবা এই উপদেষ্টা মন্ডলীর কিংবা সমন্বয়কদের যে বা যারা তাদের অবস্থা কি করুণ অবস্থা হয়ে যাবে। অন্যদিকে আপনারা জানেন বিপিনুরের তিনি আজকে বা তার দলকে কিন্তু পুলিশ কিন্তু লাঠি চার্জ করে যখন নাকি তারা সুষ্ঠুভাবে একটি আন্দোলন করতে যায়। যাই হোক, মেন টপিকে আসি। এখন হচ্ছে আপনার এই অন্তর্বর্তীকালে সরকার তারা 2025-এর শেষ দিক দিয়ে নির্বাচন দেওয়ার কথা থাকলেও এই কথাটা সম্পূর্ণ কি গুঞ্জন ছিল বা মানুষকে একটা সান্ত্বনা দেওয়ার চেষ্টা ছিল, এছাড়া আর কিছু না। অন্যদিকে সমন্বয়কারীরা তারা সরকার গঠন করার জন্য তারা একদম মানে যত লেভেলের চেষ্টা আছে না কেন, মানে সব লেভেলের চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। কেন তারা চালিয়ে যাচ্ছে? আজকে সমন্বয়কদের কেন ঘুম হারাম হয়ে গেছে এবং সমন্বয়করা কেন আপনার বাড়ি হারা পর্যন্ত হয়ে গেছে কেন? আসুন একটা সমীকরণ মিলাই। প্রথমত আপনি যদি দেখেন এই সমন্বয়করা সরকারি চেয়ারে যে বসে সেটা হচ্ছে আপনার কুঠানা মেধার মাধ্যমে, মানে তারা কি আলটিমেটলি সরকার হয়ে যায়, মানে আপনার সরকারি চাকরির জায়গায় তারা নিজেরাই কি সরকার প্রতিষ্ঠিত করে। এখন বর্তমান এই সমন্বয়করা কিংবা উপদেষ্টা মন্ডলী যে বা যারা আছে তারা কি সংবিধান মেনে এই সরকার চেয়ারে বসছে? তারা কি আওয়ামী লীগের জনগণের ম্যান্ডেটের মাধ্যমে সরকার চেয়ারে বসছে? তারা কি বিএনপির জনগণের ম্যান্ডেটের মাধ্যমে সরকার চেয়ারে বসছে? কোন জনগণের ম্যান্ডেটের মাধ্যমে বসছে? আপনার কাছে এই উত্তর আছে? আমার কাছে আছে? নাই ভাই। তারা কি এক ম্যান্ডেটের মাধ্যমে বসছে, সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীর ম্যান্ডেট। তো এই ম্যান্ডেটের কি আপনার জাতিসংঘে কিংবা আমাদের বাংলাদেশের সংবিধানে এই ম্যান্ডেটের কোনো ভ্যালু আছে, কোনো পাওয়ার আছে? সেই প্রশ্নের উত্তরটা আমি আপনাদের কাছে জানতে চাই। এখন আসুন সমন্বয়করা কেন তাদের ঘুম হারাম করে ফেলেছে কিংবা 2025-এ এসেও তারা নির্বাচন শেষের দিক দিয়ে দেওয়ার একটা বা না দেওয়ার একটা বাহানা চলতেছে কেন? কেন? আপনি যদি এই সমীকরণটা মিলান তাহলে দেখতে পারবেন যে তারা যদি এই আপনার 25-এর শেষ দিক দিয়ে যদি নির্বাচন দেয় তাহলে এদের অবস্থা আরো ভয়ঙ্কর হয়ে যাবে। কিভাবে? কারণ নির্বাচন দিলেই কে ক্ষমতায় আসবে সেটা সবাই জানেন, নামটা আমি বলতে চাই না। এখন তারপরে কি হবে? আপনার এই সমন্বয়কারীদের অবস্থা আরো ভয়ঙ্কর হবে। কি হবে? ভয়ঙ্কর, মানে এরা কি পালাতেও পারবে না। অন্যদিকে সমন্বয়কদের যে আপনার কূটনৈতিক যে পাসপোর্ট আছে সেই পাসপোর্ট কি জব্দ করে ফেলেছে। কে জব্দ করে ফেলেছে? আপনার সেনাবাহিনীর প্রধান ওয়ার্কার। কেন জব্দ করলো? কারণ এরা বর্তমান বাংলাদেশে যে অরাজকতার সৃষ্টি চালাচ্ছে এটার জন্যই সেনা প্রধান কি আপনার অনেকে হয়তো জানেন না, হয়তো কোনো মিডিয়া এটা প্রকাশও করে নাই। আপনার সেনা প্রধান কিছুদিন আগে সার্জিসকে ডেকে নিয়ে কিছু হেদায়েত করে, এটা অনেকে জানেন, হয়তো অনেকে জানেন না। কেন হেদায়েত করে? যে সার্জিস বেশি ফালাফালি করো না, সামনে তোমাদের না হলে অবস্থা ভয়ঙ্কর হবে। এটার জন্যই সমন্বয়কারীরা উঠে পড়ে লাগছে কিভাবে নির্বাচনটাকে আরো পিছিয়ে দেওয়া যায় এবং নিজেদের দলকে আরো কিভাবে ভারী করা যায় এবং বাংলাদেশের সরকারের চেয়ারে তাদের আপনার প্রতিনিধি রাখা যায়। কি হতে চলেছে 19 জানুয়ারি এবং 20 জানুয়ারি? 19 জানুয়ারি আমরা জানি যে বিবিসি বাংলাও খবর করেছে শেখ হাসিনা ঢাকায় জুম মিটিং করবেন তার নেতাকর্মীদের সাথে। সেখানে নেতাকর্মীদের দিক নির্দেশনা দেবেন। প্রথমবারের মতো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে নেতাকর্মীদের সঙ্গে মিটিং করবেন তিনি। সেই মিটিং থেকে কি আসবে? সেই মিটিং থেকে কি আওয়ামী লীগ নতুন কোনো কর্মসূচি ঘোষণা করবে? শেখ হাসিনা কি কোনো টার্গেট দেবেন নেতাকর্মীদের যে অমুক অমুক দিনে এইভাবে তোমরা ঝাঁপিয়ে পড়ো কিংবা প্রস্তুতি নাও? নাকি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক যেটা বলেছেন শফিউল আলম চৌধুরী নাদেল যে শেখ হাসিনা মার্চের মধ্যে ফিরবেন, সেই ফেরার প্রস্তুতির কথা জানাবেন শেখ হাসিনা তার নেতাকর্মীদের মাঝে? এটা একটা বড় প্রশ্ন। আরেকটা ব্যাপার হচ্ছে 20 জানুয়ারি কি হবে? 20 জানুয়ারি আমরা জানি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসছেন, হোয়াইট হাউসে প্রবেশ করছেন। ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে প্রবেশ করছেন, তারপরে সেদিন নাটকীয় কিছু ঘটবে কিনা, মানে অনেকেই বলেন যে নাটকীয় কিছু ঘটবে, সেটা কি ঘটার কোনো কারণ রয়েছে? মনে হয় খুব একটা কারণ নাই। কারণ ডোনাল্ড ট্রাম্প তার দেশে তার হোয়াইট হাউসে ঢুকবেন, সেখানে সেই দিনই বাংলাদেশ বিষয়ে তার ভাবনা একেবারে গদগদ হয়ে পড়বে, সেরকম ভাবার তো কোনো কারণ থাকতে পারে না। তারপরেও 20 জানুয়ারি একটা টার্গেট ডেট, যে 20 জানুয়ারিকে কেন্দ্র করে আওয়ামী লীগ একটা স্বপ্ন দেখছে। সেই স্বপ্ন কতটা বাস্তবায়ন হবে, সেই স্বপ্ন বাস্তবায়ন হওয়ার কতটা যোগ্য, সেটা একটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। কিন্তু ডোনাল্ড ট্রাম্প 20 জানুয়ারি ক্ষমতায় বসছেন, এটা একটা টার্গেট ডেট। সেই
ডেটকে কেন্দ্র করে আওয়ামী লীগ অনেকদিন থেকেই আশায় বুক বেঁধে আছে যে 20 জানুয়ারির পরে কিছু একটা হবে। 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প এসে আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেবেন, ডক্টর ইউনূসের বিপক্ষে অবস্থান নেবেন। এরই মাঝে ডক্টর ইউনূসের বিপক্ষে যে ডোনাল্ড ট্রাম্প অবস্থান নেবেন সেই ব্যাপারগুলো নানা ঘটনায় স্পষ্ট হয়েছে। আমেরিকায় একটা অনুষ্ঠানে 5 এবং 6 ফেব্রুয়ারি একটা অনুষ্ঠানে তারেক জিয়া, মির্জা ফখরুল এবং আরেকজন নেতাকে ডাকা হয়েছে, দাওয়াত দেওয়া হয়েছে। সেই অনুষ্ঠানে কিন্তু ডক্টর ইউনূসকে সরকার প্রধান হিসেবে দাওয়াত দেওয়া হয়নি, দাওয়াত দেওয়া হয়েছে তারেক জিয়াকে। সেটা নিয়েও প্রশ্ন উঠছে নানা দিকে যে ডক্টর ইউনূসকে বাদ দিয়ে কেন তারেক জিয়াকে একটা আনুষ্ঠানিক অনুষ্ঠানে দাওয়াত দিলেন ডোনাল্ড ট্রাম্প। প্রথম দাওয়াতটাই কেন তারেক জিয়া পেল, কেন ডক্টর ইউনূস পেলেন না? জো বাইডেন হলে নিশ্চয়ই ডক্টর ইউনূস পেতেন, তারেক জিয়া পেতেন না। এই ব্যাপারগুলো আলোচনা হচ্ছে, বিভিন্ন দিকে আলোচনা হচ্ছে। আরেকটা ব্যাপার যেটা সেটা হচ্ছে যে বাংলাদেশে চলমান যে বিতর্ক সেটা হচ্ছে 72-এর সংবিধানের কবর রচনা করা। সমন্বয়করা বলেছেন 72-এর সংবিধানের কবর রচনা করছে। 72-এর সংবিধানকে সাপোর্ট করছে বিএনপি। বিএনপির কি এমন স্বার্থ 72-এর সংবিধানকে সাপোর্ট করছে? এমন প্রশ্ন একটা টেলিভিশন চ্যানেলের টক শোয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনকে করা হয়েছিল। সেই নাসির উদ্দিন বলেছেন যে সমন্বয়কদের নানা রকমের চাপে রয়েছে সরকার। এই সরকার নাকি সমন্বয়কদের চাপে রয়েছে এবং 31 ডিসেম্বর সমন্বয়করা যেটা করতে যাচ্ছিল সেটা বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ভালোভাবে নেয়নি, সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সেটা করলে সাংবিধানিক সংকট তৈরি হয় এবং সাংবিধানিক সংকট তৈরি করতে বিএনপি কোনোভাবেই দিতে চায় না। সেই কারণেই বিএনপি 72-এর সংবিধান বাতিলের বিপক্ষে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। বিএনপির 72-এর সংবিধানের উপরে যে পীড়িত উতলে পড়ছে ব্যাপারটা তা না, সাংবিধানিক সংকট তৈরি যেন না হয় সেই কারণে বিএনপি বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিয়েছে, এমনটা তার ভাষ্য। এদিকে আরেকটা টকশোয়ে বিএনপি এক নেতা সরকারকে ব্যর্থ বলে, এই সরকার সব ক্ষেত্রে ব্যর্থ, কোনো ক্ষেত্রে সফল হতে পারছে না, এই সরকার শিশুদের বই পর্যন্ত 1 জানুয়ারি দিতে পারেনি, মার্চেও তারা দিতে পারবে কিনা ঠিক নাই, দ্রব্যমূল্য তো রয়েছে, ভ্যাট বাড়িয়েছে। এই ভ্যাট যখন বাড়িয়েছে তখন ভ্যাটের সমালোচনা তো রয়েছেই চারিদিকে। আমরা গত পরশু দিন দেখেছি যে নাগরিক কমিটি একটা সংবাদ সম্মেলন করেছে, সরকারের এই ভ্যাটের বিপক্ষে তারা অবস্থান নিয়েছে। এরকম নানা রকম ব্যর্থতার কারণে বিএনপির ওই নেতা বলেছেন যে এই সরকারকে গদি ছেড়ে পালাতে হবে, সরকারকে পালাতে হবে। এমন প্রসঙ্গ যখন বিএনপি নেতা বলেন তখন সেটা আমলে নেয়ার মতোই ব্যাপার। সব মিলিয়ে আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, 19 তারিখ 20 তারিখ কি ঘটছে, বিএনপির রাজনীতি একটা বড় আশার আলো দেখতে পাচ্ছে, সেখানে আওয়ামী লীগের রাজনীতি কোন দিকে যাবে সেই আলাপগুলো সামনে বোধহয় আরও বাড়বে। দর্শক, আপনার কি মনে হয় 19 তারিখ আসলে কি হবে, কিংবা 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প কি ম্যাজিক্যাল কিছু ঘটাবেন? সেরকম স্বপ্ন কি বাংলাদেশের কেউ দেখছেন? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।